বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার নাম্বার 6 অ্যাডমিশন, পার্টনারশিপ অ্যাকাউন্টের অ্যাডমিশন। তো এই অ্যাডমিশন চ্যাপ্টারটা আমরা এখন করব। তো অ্যাডমিশন চ্যাপ্টারের জন্য আমাদের যে জিনিসগুলো আগে জানা দরকার ওগুলো আমরা জানবো, তারপর আমরা শুরু করব। তো অ্যাডমিশন চ্যাপ্টারের ক্ষেত্রে দেখো, অ্যাডমিশন মানে কি বলেন দেখি? আগমন। অ্যাডমিশনের বাংলা কি বলেন তো দেখি? আগমন। লেখা আছে অংশীদারি কারবারে আগমন বলতে কি বোঝায়? অংশীদারি কারবারে আগমন বলতে চলমান অংশীদারি কারবারের নতুন অংশীদারের আগমনকে বোঝায়। মানে একটা প্রতিষ্ঠান চলতেছে দুজন অংশীদার নিয়ে, ওই প্রতিষ্ঠানে আরেকজন নতুন একটা অংশীদার যখন আসবে তখন ওটা কি বলে? অ্যাডমিশন বলে। তাহলে চলমান প্রতিষ্ঠানে কারবারে নতুন অংশীদার আগমনকে কি বলে বলে দেখি? অংশীদারি কারবারে আগমন বলে, অর্থাৎ অ্যাডমিশন বলে। এখন সহজ পদ্ধতি অঙ্ক করা অভিনব কৌশল হচ্ছে ফরম্যাট। তো এই অ্যাডমিশন ফরম্যাটের ক্ষেত্রে আমাদের প্রশ্নে কি কি জিনিসগুলি আমাদের জানতে হবে এবং কি কি জিনিসগুলো আমাদের প্রশ্নে আসে। যেমন ফরম্যাট 1 নম্বর লেখা আছে ট্রিটমেন্ট অফ গুডউইল। এই গুডউইলের কথাটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে থাকে আমাদের। তো ট্রিটমেন্ট অফ গুডউইল, এখানে যে 4টা জিনিস লিখছি প্রত্যেকটা জিনিসই আমাদের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে থাকে। তাহলে ট্রিটমেন্ট অফ গুডউইল, তারপর হলো ট্রিটমেন্ট অফ কি রেশিও, তারপর ট্রিটমেন্ট অফ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট এবং কি ট্রিটমেন্ট অফ কি জার্নাল। এই 4টা ফরম্যাটে হলো আমাদের অঙ্ক। এখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা ট্রিটমেন্ট অফ গুডউইল। এই গুডউইলের ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের গুডউইলে জানি কয়টা মেথড জানি ম্যাডামরা? এর আগে আপনারা ক্লাস করছিলেন, মনে আছে? 3টা মেথড। দেখেন, যাদের মনে নাই তাদের জন্য দেখেন, ফরম্যাট 1 নামে লেখা আছে ট্রিটমেন্ট অফ কি গুডউইল। বলছে পুরাতন অংশীদারি কারবারে কোন নতুন অংশীদারকে নেয়ার সময় হিসাবের বইতে সুনামের মূল্য হিসাবভুক্ত করার জন্য নিম্নের 3টির যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করা হয়। তাহলে গুডউইলের মেথড কয়টা? 3টা মেথড। 1 নাম্বার হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল মেথড, 2 নাম্বার মেথডটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড, 3 নাম্বার মেথডটা হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এই গুডউইলের মেথডটা আপনাকে একবার স্পষ্টভাবে ধারণা রাখতে হবে। তাহলে আমরা এই ট্রিটমেন্ট অফ গুডউইল সম্পর্কে বুঝতে পারলাম যে কোন অংশীদারকে নেওয়ার সময় সুনামের মূল্য নিম্নের 3টার যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করা হবে। একটা হলো প্রিমিয়াম ফর গুডউইল, একটা হলো রিভ্যালুয়েশন মেথড, আর একটা কি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। ঠিক আছে ম্যাডামরা? এখন কথা হচ্ছে কখন আমরা বুঝবো যে কোনটা প্রিমিয়াম মেথড, কোনটা রিভ্যালুয়েশন মেথড, কোনটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তো সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথডে কি করতে হয়, কেন প্রিমিয়াম মেথড এবং জাবেদা কি, সব আমি এখানে লিখে দিছি। প্রিমিয়াম মেথড 1 নাম্বার লেখা আছে প্রিমিয়াম ফর গুডউইল মেথড। এখানে লেখা আছে নতুন অংশীদার আগমন করার সময় সুনাম বাবদ নগদ টাকা আনলে তখন প্রিমিয়াম ফর গুডউইল মেথড হয়। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল মেথড কখন হয় বলেন তো দেখি? যখন নতুন অংশীদার আগমন করার সময় সুনাম বাবদ কি দেয়? নগদ টাকা দেয়। সুনাম বাবদ নগদ টাকা দিলে এটা কোন রেশিও, কোন হয় বলেন তো দেখি? কোন মেথড হয়? প্রিমিয়াম ফর গুডউইল মেথড হয়। প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল মেথড বলতে বোঝাবে সুনাম বাবদ নগদ টাকা আনবে। এই সুনামের টাকা অংশীদাররা সবসময় ত্যাগ অনুপাত অর্থাৎ কি স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করে নেয়। কি রেশিওতে বলেন দেখি? স্যাক্রিফাইস। আমাদের প্রশ্ন হলো 3টা রেশিও দরকার হয়। একটা হলো উল্ড রেশিও। উল্ড রেশিও মানে কি? পুরাতন অনুপাত। আমরা যে ট্রিটমেন্ট অফ রেশিও যখন আসবো তখন এই যে উল্ড রেশিও, স্যাক্রিফাইস রেশিও, নিউ রেশিও আর গেইন রেশিওটা আমাদের এটা রিটায়ারমেন্ট অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই 3টা উল্ড রেশিও, স্যাক্রিফাইস এবং কি নিউ রেশিও। আমরা রেশিওটা পরে আসি, আগে আমরা গুডউইল সম্পর্কে একটু জেনে নিই। তাহলে এই প্রিমিয়াম ফর গুডউইল মেথড আমরা কখন হবে? যখন সুনাম বাবদ নগদ টাকা কি আনবে তখনই আমাদের কি মেথড? প্রিমিয়াম ফর গুডউইল মেথড। ঠিক আছে? এখন কথা হলো প্রিমিয়াম ফর গুডউইল মেথডটা কেন হলো এটা আমরা বুঝলাম। এখন প্রিমিয়াম ফর গুডউইল মেথডের জাবেদা কি এটা আমাদের জানতে হবে। প্রিমিয়াম ফর গুডউইল মেথডের জাবেদা হচ্ছে 2টা জাবেদা। একটা হলো যখন সুনাম বাবদ নগদ টাকা আনবো তখন তার জন্য জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। এটা হলো প্রথম জাবেদা। আর 2 নাম্বার জাবেদা হলো সুনামের টাকা পুরাতন অংশীদারের মধ্যে বন্টনের জন্য জাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্রেডিট। এখানে ওল্ড পার্টনার্স বলতে বোঝানো হচ্ছে পুরাতন অংশীদারকে। ঠিক আছে?
আর ব্র্যাকেটে লেখা আছে কি অ্যাকর্ডিং টু কি স্যাক্রিফাইস রেশিও। এই যে উল রেশিওর মধ্যে যে ভাগ করতে হবে সেটা কোন রেশিওতে ভাগ করব বলে দেখি, স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও মানে কি ত্যাগ অনুপাত, ঠিক আছে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল মেথডের ক্ষেত্রে জাবেদা আমরা কয়টা বুঝলাম বলেন দেখি? দুইটা জাবেদা। প্রথম জাবেদা হলো সুনাম বাবদ নগদ টাকা আনার জন্য জাবেদা। 2 নাম্বার জাবেদা কি বলেন তো দেখি? সুনামের টাকা পুরাতন অংশীদারের মধ্যে বন্টনের জন্য জাবেদা। বন্টনের জন্য জাবেদা। জাবেদা কি? প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্রেডিট। কোন রেশিওতে ভাগ করব বলেন তো দেখি? স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করব। স্যাক্রিফাইস রেশিও। ওকে। আর এই 3 নাম্বার জাবেদাটা হলো ফরজ না। এই 3 নাম্বার জাবেদা যদি এনে লেখা আছে যদি, যদি মানে কি কন্ডিশন আছে, যদি পুরাতন অংশীদাররা সুনামের টাকা উত্তোলন করে তাহলে কেবলমাত্র 3 নাম্বার জাবেদা দিবেন, অথবা যদি উত্তোলন না করে তাহলে 3 নাম্বার জাবেদা দেওয়ার দরকার নেই। 1 এবং 2 এর মধ্যে জাবেদা সীমাবদ্ধ। এখন সুনামের টাকা যখন উত্তোলন করবে, উত্তোলন করার ফলে অংশীদারের মূলধনের পরিমাণ কি কমে, এজন্য আমরা দেব কি উল পার্টনার্স ক্যাপিটাল কি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এই উল পার্টনার্সের টাকা এই 2 নাম্বার জাবেদা যে টাকা দিব ওই টাকাগুলো আমরা দিয়ে দেব যদি পুরো টাকা উত্তোলন করে আর কি। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে প্রিমিয়াম ফর গুডউইল মেথডটা কখন হয়। বন্যা বলো তো দেখি, প্রিমিয়াম ফর গুডউইল মেথডটা কখন হয়? যখন অংশীদার আসার সময় সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসে, নগদ টাকা দেয় ওটার জন্য প্রিমিয়াম। ওকে। সুনাম প্রিমিয়াম ফর গুডউইল মেথডে জাবেদা কয়টা হয়? জাবেদা হয় মোট 3টা। 3টা জাবেদা হয়, মানে 2টা জাবেদা হলো ফরজ জাবেদা। এর মধ্যে প্রথম জাবেদাটা নাই একটু করে আমি বলি, আমি জানি দুটো জিজ্ঞেস করব। বন্যা বলো প্রথম জাবেদা কার জন্য দেওয়া লাগে? সুনামের টাকা নগদ আনার জন্য। সুনামের টাকা নগদ আনার জন্য জাবেদা। কি জাবেদা? ক্যাশ আর প্রিমিয়াম ফর গুডউইল। ক্যাশ ডেবিট প্রিমিয়াম। ওকে, খুশি বলো 2 নাম্বার জাবেদা কার জন্য দেওয়া লাগে? সুনামের টাকা পুরাতন অংশীদারদের মধ্যে বন্টনের জন্য জাবেদা দিতে হয়। হ্যাঁ, কি জাবেদা সেটা? গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্রেডিট। কোন রেশিওতে? প্রিমিয়াম ফর গুডউইল স্যাক্রিফাইস রেশিওতে। আর 3 নাম্বার জাবেদা আতিক বলো তো দেখি, 3 নাম্বার জাবেদা কিসের জন্য দেওয়া লাগে? ভাই যদি পুরাতন অংশীদাররা সুনামের টাকা উত্তোলন করে তাহলে তাদের জন্য জাবেদা দিতে হয়। হ্যাঁ, কি জাবেদা ভাই? ওল্ড পার্টনার ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওকে। হাফসা আসো, হাফসা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তুমি বলো তো ম্যাডাম, গুডউইলের প্রিমিয়াম মেথড আমরা কখন বুঝি? ভাই আমি তো মাত্র জয়েন করলাম, আমি তো আসলে কিছু বুঝতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। শিফা আসো, শিফা। শুধু শিফা। হ্যাঁ, বলো তো দেখি গুডউইলের প্রিমিয়াম মেথড কখন হয়? গুডউইলের প্রিমিয়াম মেথড, হ্যাঁ, আমরা কখন বুঝবো যে এটা গুডউইলের প্রিমিয়াম মেথড? ভাই সুনাম বাবদ নগদ টাকা আনলে না। হ্যাঁ, গুড। হাফসা তাহলে শুনো কি বলছে। যখন নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসবে তখন সেটা গুডউইলের প্রিমিয়াম মেথড হবে। বুঝতে পারছো হাফসা? এই গুডউইল ফর প্রিমিয়াম মেথডের জাবেদা হবে 2টা জাবেদা। প্রথম জাবেদা হচ্ছে সুনাম বাবদ নগদ টাকা আনার জন্য জাবেদা হচ্ছে প্রথমটা ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, আর সুনামের টাকা পুরাতন অংশীদারের মধ্যে বন্টনের জন্য জাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এবং উল পার্টনার্স ক্রেডিট। আর 3 নাম্বার জাবেদা যদি উত্তোলন করে তাহলে দিব, না হলে উত্তোলন করার কোনো জাবেদা নাই। তাহলে আমাদের গুডউইলের মেথড হচ্ছে 3টা মেথড, এর মধ্যে প্রিমিয়াম মেথড হলো 1 নাম্বার। তাহলে প্রিমিয়াম মেথডটা কখন? যখন গুডউইল বাবদ নগদ টাকা আনে। গুড। 2 নাম্বার হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথডটা কখন হয় কেউ কি বলতে পারবেন? এমনিতে আনুমানিক ভাবে বলা পারবেন? এর আগে তো ক্লাস মনে হয় 2-1টা করছিলাম। রিভ্যালুয়েশন মেথডটা কখন হয় কেউ কি বলা পারবেন? ভুলে গেছি। আচ্ছা, ধন্যবাদ। যখন আর্থিক অবস্থার বিবেচনা করা হয়। হ্যাঁ, দেখেন প্রিমিয়াম রিভ্যালুয়েশন মেথডের বাংলা হচ্ছে পূর্ণ মূল্যায়ন পদ্ধতি। পূর্ণ মূল্যায়ন মানে কি? মূল্যায়ন করা হবে। নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে পুরাতন অংশীদাররা গুডউইল বাবদ কিছু টাকা নির্ধারণ করে। নির্ধারণ করা মানে কি? মূল্যায়ন করা। এক্ষেত্রে এই কি বলে বলেন দেখি? রিভ্যালুয়েশন মেথড বলে। তার মানে হচ্ছে রিভ্যালুয়েশন মেথড হচ্ছে যখন গুডউইল বাবদ গুডউইলের টাকাটা কি করব? মূল্যায়ন করবে, তখন সেটা কি হবে? গুডউইলের রিভ্যালুয়েশন মেথড হবে।
আর গুডউইল বাবদ যখন নগদ টাকা আনবে তখন গুডউইলের কি মেথড? প্রিমিয়াম মেথড। আর রিভ্যালুয়েশন মেথড কি? যখন গুডউইল বাবদ টাকাটা কি করবে? মূল্যায়ন করবে। এখানে টাকাটা আনবে না, গুডউইল জাস্ট মূল্যায়ন করবে। বুঝতে পারছেন? তাহলে আমাকে কেউ একজন বলেন তো দেখি প্রিমিয়াম এবং রিভ্যালুয়েশন মেথডের পার্থক্য কি? প্রিমিয়াম মেথডে ভাই ওই গুডউইল বাবদ টাকা আনে, অংশীদার টাকা আনে, যেখানে হলো নতুন অংশীদার টাকা আনতে ব্যর্থ হইলে সে তার জন্য এটা নির্ধারণ করে দেয় যে এত টাকা গুডউইল বাবদ এত টাকা নির্ধারণ করা হয়েছে। গুড। তাহলে গুডউইল বাবদ টাকা নির্ধারণ করা মানে কি? গুডউইলের রিভ্যালুয়েশন মেথড। তারপর লেখা আছে এই সুনামের টাকা অংশীদাররা সবসময় কোন অনুপাতে বন্টন করে? বলে দেখি ওল্ড রেশিওতে, মানে পুরাতন অনুপাতে ভাগ করে। আর এই প্রিমিয়াম মেথডে টাকাটা পুরো অংশীদাররা কি অনুপাতে ভাগ করে? বলে দেখি স্যাক্রিফাইস। কি রেশিওতে? বলেন দেখি। না, প্রিমিয়াম মেথডে হলো স্যাক্রিফাইস। রেশিও। প্রিমিয়াম মেথডে হলো স্যাক্রিফাইস রেশিও। আর এই রিভ্যালুয়েশন মেথডে হচ্ছে কি রেশিও? বলে দেখি ওল্ড রেশিও। ঠিক আছে। এখন প্রিমিয়াম মেথডে জাবেদা কয়টা হয়? প্রিমিয়াম মেথডে জাবেদা কয়টা হয়? দুইটা। আর 3 নাম্বার জাবেদা হলো কন্ডিশনের উপর ভিত্তি করে। আর রিভ্যালুয়েশন মেথডে জাবেদা হবে একটা, জাস্ট একটা জাবেদা। জাবেদা হচ্ছে গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট অ্যাকর্ডিং টু কি? ওল্ড রেশিও। মানে এখানে পুরাতন অনুপাতে, যেহেতু আমরা আগে বলছি পুরাতন অনুপাতে ভাগ করবে। তাহলে আমি এবার পুরো জিনিসটা একটু বলতেছি। যখন গুডউইল বাবদ মূল্যায়ন করবে তখন সেটা গুডউইলের রিভ্যালুয়েশন মেথড হবে। আর গুডউইলের রিভ্যালুয়েশন মেথডে যাবে হবে একটা, গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্রেডিট। ওকে ম্যাডামটা তাটা কি বুঝছেন? এটা আমি কি বুঝছি? ওকে। এখন আমাদের 3 নাম্বার মেথডটা আসবো। দেখেন মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। দেখেন এখানে শুধুমাত্র মেমোরেন্ডামটা অতিরিক্ত আর রিভ্যালুয়েশন মেথডটা আগেরটাই আছে। তাহলে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের বাংলা হচ্ছে বিবরণী পূর্ণ মূল্যায়ন পদ্ধতি। এই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড আর রিভ্যালুয়েশন মেথডের মধ্যে অনেকটা মিল আছে। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড আপনি কখন ইউজ করবেন? দেখেন কি লেখা আছে, যদি নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনতে ব্যর্থ হলে সেক্ষেত্রে পুরাতন অংশীদার গুডউইল বাবদ কিছু টাকা নির্ধারণ করে এবং পরবর্তীতে যে ব্যালেন্স শিটে দেখানো যাবে না বা প্রদর্শিত হবে না, এই কথাটা লেখা থাকা মানে কি? মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তারপরে আমি ক্লিয়ার করে বলতেছি, রিভ্যালুয়েশন মেথড হচ্ছে শুধুমাত্র গুডউইলটা মূল্যায়ন করবে। এই যে এই রিভ্যালুয়েশন মেথড কি বলেন দেখি? শুধুমাত্র গুডউইলটা কি করবে? মূল্যায়ন করবে। আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড হচ্ছে গুডউইল মূল্যায়ন করবে এবং পরবর্তীতে সেটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না, এরকম একটা কথা লেখা থাকবে। অর্থাৎ লেখা থাকতে পারে গুডউইল ডাজ নট শো ইন দা ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স শিটে গুডউইলটা দেখানো যাবে না। বুঝতে পারছেন? তাহলে বলেন তো রিভ্যালুয়েশন আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কোথায়? মূল্যায়ন করার পর ব্যালেন্স শিটে মানে হ্যাঁ গুড। একটা হলো শুধুমাত্র মূল্যায়ন করবে রিভ্যালুয়েশন মেথডে, এইটার মধ্যে শুধুমাত্র মূল্যায়ন করবে। আর এটা হলো মূল্যায়ন করার পর সেটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড জাবেদা হবে দুইটা, একটা প্রথম জাবেদা, এটা হচ্ছে এর আগে রিভ্যালুয়েশন মেথডে যে জাবেদা সেই জাবেদা হুবহু কি জাবেদা লিখলাম? গুডউইল আর উল পার্টনার্স। এখানে একই রকম গুডউইল এবং উল পার্টনার্স। 2 নাম্বার জাবেদার অতিরিক্ত টাকা, সেটা হচ্ছে গুডউইল বাবদ যা নির্ধারণ করা আছে তা বন্ধ করার জন্য জাবেদা। জাবেদা হচ্ছে অল পার্টনার্স ডেবিট এবং গুডউইল ক্রেডিট। এখানে অল পার্টনার্স বলতে নতুন পুরাতন সবাই, মানে নতুন অংশীদার ও পুরাতন অংশীদার সবাই। আর গুডউইল ক্রেডিট এখানে কোন রেশিও লাগবে বলেন দেখি? নিউ রেশিও লাগবে। নিউ রেশিও এটা মনে রাখবেন। হ্যাঁ নিউ রেশিও এটা। নিউ রেশিও হ্যাঁ ঠিক আছে। প্রথমটা হলো স্যাক্রিফাইস রেশিও। প্রথম এই যে আমি বলতেছি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে জাবেদা কয়টা হয়? দুইটা। প্রথম জাবেদায় লাগবে হচ্ছে ওল্ড রেশিও এবং দ্বিতীয় জাবেদায় লাগবে কি বলো দেখি? নিউ রেশিও। ঠিক আছে। ওকে। এখন আমি এই গুডউইল সম্পর্কে পুরো আলোচনাটা করলাম, এখন আমি এক একদিন একটা ধরি। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে গুডউইলের মেথড কয়টা? 3টা মেথড। একটা হলো প্রিমিয়াম ফর গুডউইল মেথড। তাহলে এই প্রিমিয়াম ফর গুডউইল মেথডটা কখন হয় আমাকে একটু বলেন তো দেখি, কেউ একজন কে বলবেন? বলেন। সুনাম বাবদ নগদ টাকা আনলে তখন সেটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল মেথড। আচ্ছা ধন্যবাদ। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল মেথডে জাবেদা কয়টা হয় ম্যাডাম বলেন তো দেখি? কমন জাবেদা কয়টা? দুইটা হয় বেসিক্যালি।
হ্যাঁ দুইটা কমন জাবেদা। প্রথম জাবেদা হলো গুডউইল আনার জন্য জাবেদা। কি জাবেদা? ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। আর 2 নাম্বার জাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর কি ফুল পার্টনার্স ক্রেডিট। এখানে কোন রেশিও লাগে? স্যাক্রিফাইস রেশিও লাগে। আচ্ছা ঠিক আছে ওকে। আর 3 নাম্বার জাবেদা কখন দিতে হবে নাইম বলো তো দেখি। 3 নাম্বার জাবেদাটা কখন দেই আমরা? যখন অংশীদাররা ওই হ্যাঁ ধন্যবাদ। যদি আতিক বলছে যখন গুডউইলের টাকাটা কি করব উত্তোলন করব তখন আমরা জাবেদা দিব। আচ্ছা ঠিক আছে ওকে। এখন 2 নাম্বার মেথডটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথডটা এখন কি হাফসা বলতে পারবা? আচ্ছা নাসিম আক্তার সারা বলো রিভ্যালুয়েশন মেথডটা কখন হয় বলো তো দেখি। ভাইয়া আমি ওই যে তৃতীয় ফরম্যাটে এসে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে সবটা বলো। ওকে ধন্যবাদ। রিভ্যালুয়েশন মেথডটা সুমা একটা শিফা বলো। সুমা একটা শিফা। তখন সুনাম বাবদ ভাইয়া যখন সুমন তোলন করবে কিন্তু হলো ব্যালেন্স শিটে দেখানো যাবে না, এটা হলো মেমোরেন্ডাম। আর যখন ব্যালেন্স শিটে দেখানো যাবে মনে করেন ওইটা হলো রিভ্যালুয়েশন মেথড। হ্যাঁ আমি মনে করলাম যখন ব্যালেন্স শিটে দেখানো যাবে তখন রিভ্যালুয়েশন মেথড। আচ্ছা ঠিক আছে না ওর কথা ঠিক আছে, একটু প্যাসিমুসে কইছে কিন্তু কথা ঠিক আছে আর কি, বেসিকটা ঠিক আছে। রিভ্যালুয়েশন মেথড শুধুমাত্র যখন গুডউইলটা মূল্যায়ন করবে। মূল্যায়ন করা মানে কি গুডউইলটা ব্যালেন্স শিটে আসবে। আর যখন গুডউইল মূল্যায়ন করবে এবং পরবর্তী ব্যালেন্স শিটে দেখানো তখন ব্যালেন্স শিটে আসবে না, সেটা কি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তাহলে রিভ্যালুয়েশন মেথডে জাবেদা কয়টা হয় আতিক বলো তো দেখি। একটা হয়। দুইটা না রিভ্যালুয়েশন মেথডে জাবেদা একটা। কি জাবেদা বলো দেখি? গুডউইল ডেবিট আর উল পার্টনার্স ক্রেডিট। আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন জাবেদা হবে দুইটা, একটা হলো গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্রেডিট আর অল পার্টনার্স ডেবিট আর কি গুডউইল। ওকে এখন আমরা ট্রিটমেন্ট অফ 2 নাম্বার রেশিওতে। রেশিওটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ রেশিও না জানলে আমরা অঙ্ক পারবো না। রেশিওটা লেখা আছে, রেশিওটা আমাদের কয়টা দেন তো? অনুপাত হলো বিভিন্ন উপাদানের মধ্যে তুলনা করার হাতিয়ারকে বোঝায়। অনুপাত সাধারণত কয় প্রকার? 4 প্রকার। তো এখানে লেখা আছে ওল্ড রেশিও, স্যাক্রিফাইস রেশিও এবং কি নিউ রেশিও, আর একটা কি গেইন রেশিও। গেইন রেশিওটা আমাদের চ্যাপ্টার ক্ষেত্রে লাগবে না, আমাদের লাগবে 3টা, ওল্ড, নিউ এবং কি স্যাক্রিফাইস। এখন ওল্ড রেশিও বাংলা কি? পুরাতন অনুপাত। এই পুরাতন অনুপাতটা সম্পর্কে আমাদের একটু আলোচনা করা আছে। দেখেন পুরাতন অনুপাত, পুরাতন অংশীদাররা যে অনুপাতের লাভ লোকসান ত্যাগ করে নেয় তাকে কি বলে? ওল্ড রেশিও বলে। লাভ লোকসান কি করে? ত্যাগ করে নেয়। এটি সাধারণত প্রশ্নে দেয়া থাকে, প্রশ্নের উপরে দেয়া থাকবে। আর যদি প্রশ্নে দেয়া না থাকে তখন সমান সমান হিসেবে কি করতে হবে? ধরতে হবে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আন্ডারলাইন করে দিয়েছে কথাটা। ওল্ড রেশিওটা সবসময় প্রশ্নে দেয়া থাকবে, আর প্রশ্নে যদি না দেয়া থাকে তাহলে কি করতে হবে? সমান সমান ভাবে নিতে হবে। ওকে ওকে। এখন 2 নাম্বার হচ্ছে স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইসের বাংলা হচ্ছে ত্যাগ অনুপাত। নতুন অংশীদারকে পুরাতন অংশীদাররা লাভের যে অংশ ত্যাগ করে দেয় তাকে কি বলে? স্যাক্রিফাইস রেশিও বলে। স্যাক্রিফাইস রেশিও বের করার নিয়ম কয়টা? 3টা। এই 3টা নিয়ম কিন্তু তোমাদের খাতার মধ্যে লেখাইছিলাম। প্রথম যে কথাটা, এই 3টা কথা আপনাদের মনে রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে অঙ্কে গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকলে, মনে আছে নাকি? আপনাদের হয়তো বা মনে পড়ছে। গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকলে স্যাক্রিফাইস রেশিও হবে কি? সমান সমান। প্রথম রুলটা কি বলেন দেখি? গুডউইল কথার সাথে কি লেখা থাকলে বলেন দেখি? ইকুয়ালি। ইকুয়ালি বলা থাকলে স্যাক্রিফাইস রেশিও হবে কি? সমান সমান হবে স্যাক্রিফাইস রেশিও। ওকে তারপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি স্যাক্রিফাইস রেশিও এবং নিউ রেশিও কথা, এখানে স্যাক্রিফাইস না, ওল্ড রেশিও এবং নিউ রেশিও, এখানে এখানে ভুল আসছে আর কি, ওল্ড রেশিও হবে আর কি। তাহলে অঙ্কের মধ্যে যদি ওল্ড রেশিও এবং নিউ রেশিওর কথা উল্লেখ থাকে তখন ওল্ড রেশিওকে না থাকে। ও আচ্ছা হ্যাঁ, তাহলে কথাটা ঠিক আছে। আমি এটা তৃতীয়টা মনে করছি আর কি। তাহলে স্যাক্রিফাইস রেশিও, হ্যাঁ, অঙ্কের মধ্যে যখন স্যাক্রিফাইস রেশিও এবং নিউ রেশিও কথা উল্লেখ না থাকে তখন ওল্ড রেশিওকে স্যাক্রিফাইস রেশিও ধরতে হবে। এই 2টা কথা। আর 3 নাম্বার যে কথা, সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যখন নিউ রেশিও উল্লেখ থাকবে, নিউ রেশিও যখন উল্লেখ থাকবে তখন স্যাক্রিফাইস রেশিও সূত্র হচ্ছে নিউ রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস কি? নিউ রেশিও, সরি, স্যাক্রিফাইস রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস কি? নিউ রেশিও।
তাহলে এইখানে স্যাক্রিফাইস সম্পর্কে কথা হচ্ছে তিনটা, এই তিনটা কথা আমি আবার বলতেছি। যখন অঙ্কে গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকবে তখন স্যাক্রিফাইস রেশিও হবে সমান সমান। যখন প্রশ্নে স্যাক্রিফাইস রেশিও এবং উইল রেশিও দুইটার একটা উল্লেখ থাকবে না তখন আমাদের স্যাক্রিফাইস রেশিও উইল রেশিওকে কি ধরতে হবে? স্যাক্রিফাইস রেশিও ধরতে হবে। আর অঙ্কে যখন নিউ রেশিও লেখা থাকবে তখন আমাদের স্যাক্রিফাইস রেশিও সূত্র হচ্ছে উল্টের থেকে কি বাদ দিব? নিউ বাদ দিব। ঠিক আছে? ওকে, এখন স্যাক্রিফাইস সম্পর্কে তিনটা কথা, তিনজন তিনটা কথা বলেন। কে কোনটা বলবেন বলেন, বলেন ঝটপট বলেন, কে কোনটা বলবেন বলেন, যে কোনো একজন বলেন। ভাইয়া অঙ্কের মধ্যে যখন একজন আগে আগে খুশি বলো। হ্যাঁ, তখন গুডউইল কথার সাথে যখন ইকুয়ালি লেখা থাকবে তখন স্যাক্রিফাইস রেশিও সমান সমান ধরতে হবে। ওকে, 2 নাম্বার কথাটা বলতো নাসিম আক্তার সারা বলো তো দেখি 2 নাম্বারটা। অঙ্কের মধ্যে যদি স্যাক্রিফাইস রেশিও এবং নিউ রেশিও কথা উল্লেখ না থাকে তাহলে আপনার ওল্ড রেশিওকে স্যাক্রিফাইস রেশিও ধরতে হবে। ওকে, ধন্যবাদ। 3 নাম্বার কথাটা বলো, নাইম বলো 3 নাম্বার কি লেখা আসলো? অঙ্কের ভিতরে যদি নিউ রেশিও দেওয়া থাকে সেক্ষেত্রে স্যাক্রিফাইস রেশিও সমান সমান ওল্ড রেশিও বিয়োগ নিউ রেশিও। ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের গুডউইল সম্পর্কে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অঙ্কগুলো আজকে আমরা করব। তাহলে দেখেন, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বাংলা হচ্ছে মূলধন সমন্বয়। সাধারণত 3 ধরনের হয়ে থাকে। মূলধন সমন্বয় কয় ধরনের হয়ে থাকে বলেন দেখি? 3 ধরনের হয়ে থাকে। এই তিনটির যে কোনো একটি পরীক্ষার মধ্যে আসবে। নির্মাতা দেখানো হলো। প্রথমটা আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রথম নিয়ম অঙ্ক করব, তারপরটা আগামী ক্লাসে দ্বিতীয়টা এবং তৃতীয়টা আগামী ক্লাসে করব। আজকে আমরা প্রথমটা করব। তাহলে প্রথমটা কি লেখা আছে একটু ভালো করে খেয়াল করবেন। এই কথাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। পুরাতন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করবে, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের মধ্যে প্রথম টপিকটা। কি টপিক বলেন তো দেখি? পুরাতন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, পুরাতন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করবে তখন এই যে ব্র্যাকেটে লিখে রেখেছি, এই ক্ষেত্রে নিউ রেশিওর কি নাই? প্রয়োজন নাই। যখন এই কথা লাগে পুরাতন অংশীদারের মূলধনের ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করবে তখন নিউ রেশিও বের করা দরকার নাই। ঠিক আছে? ওকে। আর 2 নাম্বার কথা হলো যখন মোট মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করব। এটা কিন্তু মোট মূলধন, আর আগেরটা শুধুমাত্র পুরাতন অংশীদারের মূলধন। তাহলে দুইটার কথা কি 2 রকম না নাকি 1 রকম বলেন তো? 2 রকম। মনে করেন একটা প্রতিষ্ঠানে এ এবং বি দুজন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে এবং সি নতুন অংশীদার। এখন বলেন তো দেখি মোট মূলধন, এখন মোট মূলধন বলতে কি এ বি দুজনের টাকা না এ বি সি 3 জনের টাকা? বলেন তো মোট মূলধন বলতে 3 জনের টাকা। 3 জনের টাকা। গুড, ধন্যবাদ। আর পুরাতন অংশীদার বলতে কি 3 জনের টাকা না শুধুমাত্র এ এবং বি? এ এবং বি। ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের কি নিউ রেশিওর কি নাই বলেন দেখি? প্রয়োজন নাই। 3 নাম্বার যে কথা সেটা হচ্ছে নতুন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন পুরাতন অংশীদারের মূলধন নির্ণয় করে। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নতুন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন পুরাতন অংশীদারের মূলধন নির্ণয় করে, এই ক্ষেত্রে হচ্ছে নিউ রেশিওর কি আছে বলেন দেখি? প্রয়োজন আছে। তাহলে বলতে এই 3 নাম্বার কথাটা কি 1 নাম্বার কথার কি সেম নাকি বিপরীত? বিপরীত। 1 নাম্বার বলছিলাম যে যখন পুরাতন অংশীদারের মূলধনের ভিত্তি করে যখন নতুন অংশীদারের মূলধন নির্ণয় করা হয়। আর 3 নাম্বার বলা আছে যখন নতুন অংশীদারের মূলধনের ভিত্তি করে যখন পুরাতন অংশীদারের মূলধন নির্ণয় করা হয়। তাহলে আমাকে একটু বলো তো দেখি 1 নাম্বার অঙ্ক করার ক্ষেত্রে এই দুইটার উপর ভিত্তি করে সেটটা বের করব না সেটটার উপর ভিত্তি করে এ বি নির্ণয় করব বলেন তো? ভাই সেটটার উপর ভিত্তি করে এ বি সেটটার উপর ভিত্তি করে এ বিটা নির্ণয় করব। এটা হলো 3 নাম্বার ক্ষেত্রে। সি এর মূলধনের উপর ভিত্তি করে যখন এ বি এর মূলধন নির্ণয় করব তখন আমাদের কি 3 নাম্বার রুলসটা নাকি? আর যখন এ এবং বি এর মূলধনের ভিত্তি করে যখন সি এর মূলধন নির্ণয় করব তখন কত নাম্বার রুলস বলেন দেখি? 1 নাম্বারটা। আর যখন এই 3 জনের মূলধনের উপর ভিত্তি করে করব তখন কি 2 নাম্বার রুলস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে যখনই নতুন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন পুরাতন অংশীদারের মূলধন নির্ণয় করব তখনই একমাত্র নিউ রেশিওর প্রয়োজন হবে, আদারওয়াইজ নিউ রেশিওর কোনো প্রয়োজন নাই। ওকে,
বলেন তো দেখি নিউ রেশিওটা কখন প্রয়োজন হয়? নতুন অংশীদার নতুনের উপর যখন পুরাতনটা বের করব। হ্যাঁ, নতুনের উপর যখন পুরাতন মূলধন নির্ণয় করা হয় তখন একমাত্র নিউ রেশিও লাগে, অন্য কোনো ক্ষেত্রে নিউ রেশিও লাগে না। ওকে ওকে, ধন্যবাদ। আমি প্রশ্নটা পড়ার পর আপনাদের বলবো যেটা এর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট 1, 2 না 3 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? এখন আসেন আপনারা জাবেদার মধ্যে আসবেন। দেখেন জাবেদাগুলি আপনাদের একদম সহজ, যেভাবে আপনাদের মনে থাকে এভাবে আপনারা সুন্দর করে মনে রাখবেন। আমি জাবেদাগুলি সিরিয়ালি করাবো আপনাদের, ঠিক আছে? এখানে যে সিরিয়াল লিখছে এই সিরিয়াল একদম সহজ জিনিস, আজকে যে হচ্ছে তারে বুঝাইলো সে বুঝবে আর কি। জাবেদাটা লেখা আছে ট্রিটমেন্ট অফ জার্নাল। তাহলে এই জাবেদাটা অ্যাডমিশন অঙ্ক করার ক্ষেত্রে জাবেদা সাধারণত 9টা জাবেদা হয়। এই 9টা জাবেদা আমরা এক কনকনা ভাবে মুখস্থ করে ফেলাবো। দেখেন কি লেখা আছে। প্রথম জাবেদা নাম্বার 1, যদি ব্যালেন্স শিটে দায় দিকে থাকে, দায় দিকে কি থাকে? ইনকাম স্টেটমেন্ট অথবা জেনারেল রিজার্ভ অথবা কি শুধু রিজার্ভ। যদি দায় দিকে থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ কি হবে? ডেবিট। এবং কি বলেন দেখি উল পার্টনার্স কি হবে বলেন তো? ক্রেডিট হবে। এটা কোন দিকের জন্য বলেন দেখি? ব্যালেন্স শিটে কোন দিকের জন্য? দায় দিকের জন্য। দায় দিকে। তাহলে দায় দিকে কি কি থাকতে পারে? ইনকাম স্টেটমেন্ট, জেনারেল রিজার্ভ অথবা কি শুধু রিজার্ভ। এটা যদি থাকে তাহলে ওইটা ডেবিট। আর উল পার্টনার্স ক্রেডিট কোন রেশিওতে বলেন দেখি? ওল্ড রেশিওতে। কোনটা কোন রেশিও হবে সেটা রেখে দিছি কিন্তু ওল্ড রেশিওতে। ওকে, তাহলে প্রথম জাবেদা কোন দিকের জন্য বলেন দেখি? দায় দিকের জন্য। 2 নাম্বার জাবেদা আসেন দায় দিকের জন্য। 2 নাম্বার, যদি ব্যালেন্স শিটে সম্পদ দিকে মানে অ্যাসেট দিকে থাকে, কি থাকতে পারে? শুধুমাত্র অ্যাসেট দিকে থাকবে এই যে তিনটার একটা, শুধুমাত্র কি ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে অ্যাসেট দিকে যদি ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে এই জাবেদা প্রথম যে জাবেদা করছে এই জাবেদা উল্টা জাবেদা দিব। তখন বলেন তো প্রথম জাবেদা উল পার্টনার্স কি ডিবিট হইছে নাকি হইছে? ক্রেডিট। তাহলে 2 নাম্বার জাবেদা এটা বিপরীত করব। তাহলে উল পার্টনার্স ডেবিট এবং কি ইনকাম স্টেটমেন্ট কি ক্রেডিট। এখানেও কি রেশিও? ওল্ড রেশিও। আশা করি দুইটা ব্যাপারটা আমরা বুঝাইতে পারছি। তাহলে দায় দিকে যদি থাকে তাহলে তার জন্য জাবেদা হলো ওইটা ডেবিট এবং উল পার্টনার্স কি ক্রেডিট। আর সম্পদ দিকে যদি থাকে ইনকাম স্টেটমেন্ট তাহলে উল পার্টনার্স ডেবিট আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে জাবেদা নাম্বার 1 এবং জাবেদা নাম্বার 2 আমাদের ক্লিয়ার, মনে রাখেন এই সিরিয়ালি জাবেদা দিব। তাহলে জাবেদা নাম্বার 1 হচ্ছে দায় দিকের জন্য, জাবেদা নাম্বার 2 কি বলেন দেখি? সম্পদ দিকের জন্য। এখন কথা হচ্ছে এই 1 এবং 2 দুইটার যে কোনো একটা থাকবে। যদি সম্পদ দিকে থাকে তাহলে দায় দিকে থাকবে না, আর যদি দায় দিকে থাকে তাহলে সম্পদ দিকে থাকবে না। তাহলে বোঝা গেল কি জাবেদা নাম্বার 1 এবং জাবেদা নাম্বার 2 দুইটার যে কোনো একটা হবে। ওকে, 3 নাম্বার জাবেদা আসেন, যদি নতুন অংশীদার মূলধন নিয়ে আসে। নতুন অংশীদার মূলধন নিয়ে আসার জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্রেডিট। ওকে, ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্রেডিট। নিউ পার্টনার্স এর নাম যা থাকবে তাই লিখবেন। তাহলে 3 নাম্বার জাবেদা কার জন্য দিব? নতুন অংশীদার মূলধন আনার জন্য জাবেদা দিব। 4 নাম্বার জাবেদার মধ্যে আসেন গুডউইলের কি মেথড অনুসারে জাবেদা। এখন গুডউইলের মেথডটা কিন্তু আমরা ফরম্যাট 1 এ আলোচনা করলাম। এই যে লেখা আছে ফরম্যাট 1 এ আলোচনা করা আছে, সেখান থেকে দেখো। এখন ফরম্যাট গুডউইলের মেথড কয়টা জানি বুঝছিলাম ম্যাডামরা? 3টা মেথড। প্রথম মেথডটা হচ্ছে প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথডটা কখন হবে? যখন গুডউইল বাবদ নগদ টাকা আনবে নাকি? এবং এই মেথডের জাবেদা কমন জাবেদা হচ্ছে দুইটা। 2 নাম্বার মেথডটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথড কখন হবে? যখন গুডউইল বাবদ মূল টাকাটা কি করবে? মূল্যায়ন করবে, মূল্যায়ন করা হবে। তখন জাবেদা হবে কয়টা? একটা। গুডউইল ডেবিট, উল পার্টনার্স ক্রেডিট। আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড কখন হবে? যখন গুডউইল মূল্যায়ন করবে এবং পরবর্তীতে ব্যালেন্স শিটে দেখানো যাবে না। পরবর্তীতে ব্যালেন্স শিটে দেখানো যাবে, এই ক্ষেত্রে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এই ক্ষেত্রে জাবেদা কয়টা? দুইটা। প্রথম জাবেদা হচ্ছে গুডউইল ডেবিট, উল পার্টনার্স ক্রেডিট। উল পার্টনার্স ক্রেডিট। আর 2 নাম্বার জাবেদা কি? অল পার্টনার্স ডেবিট এবং কি গুডউইল ক্রেডিট। এখানে কিন্তু অল পার্টনার্স। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে 4টা জাবেদা আমরা কমপ্লিট করলাম। প্রথম জাবেদা হলো দায় দিকের জন্য, 2 নাম্বার জাবেদা কি? সম্পদ দিকের জন্য, 3 নাম্বার জাবেদা হলো নতুন অংশীদার মূলধন আনার জন্য জাবেদা, 4 নাম্বার জাবেদা কি? গুডউইলের মেথডে জাবেদা। ওকে, 5 এবং 6 একদম সহজ জাবেদা, সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য জাবেদা। 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদা আমরা একত্রে দিব, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো দেখি, একটা কথা মনে রাখবেন, সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধিকে সবসময়
রিভ্যালুয়েশনে ট্রান্সফার করতে হবে। কোন হিসাবে বলেন দেখি? রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন বাংলা হলো পূর্ণ মূল্যায়ন। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমাকে বলেন তো দেখি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট হয়? ডেবিট হয়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে যদি ডেবিট হয় তাহলে সম্পদ ডেবিট, আর তার বিপরীতে দিব হচ্ছে সুন্দর করে রিভ্যালুয়েশন দিব। ওকে, তাহলে সম্পদ ডেবিট আর রিভ্যালুয়েশন কি বলেন দেখি? ক্রেডিট। ক্রেডিট। বলেন তো দায় হ্রাস পেলে দায় কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট। ডেবিট হয়। দায় হ্রাস পেলে দায় ডেবিট হয়, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে দায় হলো ক্রেডিট। ক্রেডিট। তাহলে দায় হ্রাস পাওয়া মানে কি? দায় কি? ডেবিট। তাহলে দায় যদি ডেবিট হয় তাহলে রিভ্যালুয়েশন কি হবে বলেন তো দেখি? ক্রেডিট হবে। ওকে, 5 নাম্বারটা গেল। এখন বলেন তো যে সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ কি? ক্রেডিট হবে ভাই। সম্পদ ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? রিভ্যালুয়েশন। ঠিক আছে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে দায় কি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর কি? দায় ক্রেডিট। তাহলে এখানে কয়টা জিনিস বলেন? 4টা জিনিস, সম্পদ বৃদ্ধি, দায় হ্রাস, সম্পদ হ্রাস এবং কি? দায় বৃদ্ধি। এই 4টা জিনিস আমি 4 জনকে ধরি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে প্রথমটা আমি একবার সিরিয়াল থেকে ধরি। সিরিয়াল থেকে বলো, বন্যা বলো সম্পদ বৃদ্ধি পাওয়ার যাবে কি লিখবো? যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে in old partners credit আর ইনকাম স্টেটমেন্ট না old partners debit ইনকাম স্টেটমেন্ট credit। কি বললা তুমি? আপা শিখাইলাম কি? তুমি বললো কি? সম্পদ ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পাইলে ওই সম্পদটা ডেবিট, অ্যাসেট ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। হ্যাঁ, সম্পত্তি ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট। আতিক বলো দায় হ্রাস পেলে যাবে দেখি? ভাই দায় হ্রাস পাইলে দায় ডেবিট। দায় ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, এরপর একজন বলো সম্পদ হ্রাস। এই বলো কি বলে? শিফা বলো, শুধু শিফা। সম্পদ হ্রাস পাওয়া যাবে দেখি? সম্পদ হ্রাস ভাইয়া, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর সম্পদ ক্রেডিট না? ওকে, ধন্যবাদ। দায় বৃদ্ধি পাওয়ার যাবে না বলো? স্বপ্না বলো দায় বৃদ্ধি। আচ্ছা, নাই বলো, নাই বলো দায় বৃদ্ধি যাবে না বলো? দায় বৃদ্ধি মানে যে দায়টা বৃদ্ধি পাবে ওটা ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা 6 নাম্বার জাবেদা শেষ করলাম। 7 নাম্বার জাবেদার মধ্যে আসবো। 7 নাম্বার জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশনে লাভ লসের জন্য জাবেদা দিব। ঠিক আছে, এখন রিভ্যালুয়েশন লাভ লস আমরা কিভাবে বুঝবো? রিভ্যালুয়েশনে যদি ক্রেডিট ব্যালেন্স বলা হয় তাহলে বুঝবা হচ্ছে লাভ, আর রিভ্যালুয়েশন যদি ডেবিট ব্যালেন্স বলা হয় তাহলে কি বুঝবা? ক্ষতি। ঠিক আছে, এখন রিভ্যালুয়েশন টাকা যদি ক্রেডিট পাস বেশি হয় তাহলে কি হবে বলেন দেখি? লাভ। তো লাভের জন্য মূলধন বাড়বে না কমবে? মূলধন বাড়বে। মূলধন বাড়বে। তাহলে মূলধন বাড়া মানে কি? মূলধনে কি ডেবিট করব না ক্রেডিট করব বলেন তো? ক্রেডিট করব। তাহলে যাবে হবে রিভ্যালুয়েশন ডেবিট আর অল পার্টনার্স কি ক্রেডিট, মানে অল পার্টনার্স কি ক্রেডিট। আর রিভ্যালুয়েশন যখন আমাদের ডেবিট ব্যালেন্স বড় হবে তখন কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। ক্ষতি। আর ক্ষতি হলে মূলধনের পরিমাণ কি? কমে। তাহলে মূলধনের পরিমাণ কমে হলে এই জাবেদা কি উল্টা জাবেদা দিব? তখন জাবেদা কি দিব? অল পার্টনার্স ডেবিট এবং কি রিভ্যালুয়েশন ক্রেডিট। বুঝতে পারছেন? আর এই 8 নাম্বার জাবেদা এবং 9 নাম্বার জাবেদা আমরা পরে করব, এটা আমাদের যখন আসবে তখন। এখন আমাদের এইটা জাবেদা শেখার কোনো দরকার নেই। আপাতত আপনারা 7টা জাবেদা আগে ভালো করে করবেন। তাহলে 7টা জাবেদার মধ্যে প্রথম জাবেদা আরেকবার একটু বলেন। প্রথম জাবেদা কোন দিকের জন্য দেই? ব্যালেন্স শিটের দায় দিকের জন্য জাবেদা। 2 নাম্বার জাবেদা ব্যালেন্স শিটের কোন দিকের জন্য? সম্পদ দিক। এখানে কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। 3 নাম্বার জাবেদা হচ্ছে মূলধন আনার জন্য জাবেদা। 4 নাম্বার জাবেদা কি বলেন তো দেখি? গুডউইলের মেথডের জাবেদা। 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদা হলো সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য জাবেদা। সম্পত্তি বৃদ্ধি পেলে জাবেদা কি? সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। সম্পদ যদি হ্রাস পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট সম্পদ ক্রেডিট। ওকে, ঠিক একই রকম ভাবে দায় বৃদ্ধি দায় হ্রাসের জাবেদা। আর 7 নাম্বার জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশনে কি? লাভ লস। বন্ধ রিভ্যালুয়েশনে ক্রেডিট ব্যালেন্স বড় হওয়া মানে কি? লাভ হয় না লস হয়? লাভ হয়। লাভ হয়। ধন্যবাদ।
আর রিভ্যালুয়েশন যদি ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স বড় হয় তাহলে কি হবে? লস। ধন্যবাদ। তাহলে আপনাদের বেসিক আলোচনা শেষ। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এই যে এখানে আমি চারটা আমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কয়টা বলেন দেখি? তিনটা না? এই তিনটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট তিনটা আমি অঙ্ক করাবো। এই তিনটা অঙ্কের মতো হুবহু আপনাদের বইতে অঙ্ক আছে, বইগুলো আমি অঙ্কগুলো আপনাদের বইতে দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমরা এই স্পেশাল ম্যাথ দেখেন, স্পেশাল ম্যাথ 1 ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রিলেটেড, মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মানে কি মূলধন সমন্বয় সম্পর্কিত। তাহলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট জানি কয় ধরনের হয়? আতিক বলো তো দেখি ভাই, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কয় ধরনের হয় মনে আছে? কেউ কি বলা পারবেন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কয় ধরনের? তিন ধরনের। একটা হলো পুরাতন অংশীদারের মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদার, একটা হলো মোট মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন অংশীদার, আরেকটা কি নতুন অংশীদারের উপর ভিত্তি করে পুরাতন অংশীদার। ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পুরাতনের উপর ভিত্তি করে যখন নতুন তখন নিউ রেশিওর প্রয়োজন নাই। মোট মূলধনের উপর ভিত্তি করে যখন নতুন সেক্ষেত্রে নিউ রেশিও দরকার নাই। আর যখন নতুনের উপর ভিত্তি করে যখন পুরাতন তখন সেক্ষেত্রে আমাদের কি নিউ রেশিওর প্রয়োজন হবে, ঠিক আছে? এখন আপনারা প্রশ্ন করবেন, দেখবেন এই তিনটার কোনটা লেখা আছে, ঠিক আছে? এখন আপনারা একটু কষ্ট করে একটু রিমুভ দিয়ে নতুন করে শুরু করেন। হ্যাঁ, নতুন করে আমরা অঙ্কটা শুরু করবো। আপনারা আমি সবাইকে বের করে দিলাম, 1 মিনিট আছে তো, 1 মিনিট আবার কাটিয়ে দেবো। একবার নতুন করে শুরু করি, নতুন ভিডিওতে আপনারা সবাই নতুন করে জয়েন করেন। আছে গুডউইলের প্রিমিয়াম মেথডে যাবে না? হ্যাঁ, কি যাবে না? গুডউইলের দুইটা প্রিমিয়াম মেথডে যাবে না? হয়, প্রথমটা হচ্ছে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। হ্যাঁ, তাহলে সুন্দর করে লেখেন ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে গুডউইল বাবদ আমাদের টাকা দিছে কত টাকা? 2000 টাকা দিছে। তাহলে ক্যাশের টাকা 2000 টাকা দিবেন এবং গুডউইল প্রিমিয়াম ফর গুডউইল টাকা কত দিবেন বলেন দেখি? 2000 টাকা। 2000 বলেন তো দেখি, এই চাবিটা বুঝেন নাই কে? বুঝছি, সবাই বুঝছেন তো এটা, এই চাবিটা? ওকে, বুঝছি ভাই। আর এটার 2 নাম্বার চাবিটা কি বলেন তো? প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর কি? প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্রেডিট। ধন্যবাদ। তাহলে চাবিটা লেখেন প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর উল পার্টনার্স, এখানে উল পার্টনার্স বলে এস ক্যাপিটাল এবং কি বিস ক্যাপিটাল নাকি? তাহলে এস ক্যাপিটাল এবং কি বিস ক্যাপিটাল। প্রিমিয়াম ফর গুডউইল টাকা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? এখন এ এর টাকা এবং বি এর টাকা এখানে কোন রেশিওতে ভাগ করি ম্যাডামরা বলেন তো? মনে আছে কিনা? স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও। আর স্যাক্রিফাইস রেশিও সম্পর্কে 3টা কথা বলছিলাম, যদি কারো মনে না থাকে তাহলে আরেকবার একটু দেখে নেন। এই যে 3টা কথা স্যাক্রিফাইস সম্পর্কে, বলেন তো এই যে 3টা কথা একটু পড়েন তো দেখি কি কি লেখা আছে। গুডউইল কথা সাথে ইকুইটি থাকলে পরে স্যাক্রিফাইস রেশিও সমান ধরতে হবে। হ্যাঁ, আর স্যাক্রিফাইস এবং উল রেশিও, নিউ রেশিও না থাকলে উল রেশিওকে কি ধরবো? স্যাক্রিফাইস থাকলে উল রেশিওকে স্যাক্রিফাইস ধরবো। আর নিউ রেশিও উল্লেখ থাকলে সমান উল বিয়োগ হচ্ছে নিউ রেশিও। গুড। তাহলে এখন আমরা দেখি প্রথম কথা হলো গুডউইল কথার সাথে ইকুয়ালি। তাহলে আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সাথে দেখেন গুডউইল কথার সাথে ইকুয়ালি লেখা নাই। এই যে প্রিমিয়াম ফর গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা নাই, আছে বলা? না, নাই। তাহলে এখানে স্যাক্রিফাইস রেশিও কি সমান সমান হবে না? প্রথমটা বাদ। এখন 2 নাম্বার কথা হচ্ছে আমাদের অঙ্কে স্যাক্রিফাইস রেশিও যেহেতু নাই, আর কি আমাদের নিউ রেশিও দেয়া নাই। নিউ রেশিও কি দিয়ে আছে আমাদের প্রশ্নে এখানে কোন জায়গায়? তাহলে উল্টকে আমরা স্যাক্রিফাইস ধরব। যেহেতু নিউ রেশিও দেয়া নাই তাহলে আমরা কি করব? এই উল রেশিওকে কি ধরব বলে দেখি? স্যাক্রিফাইস রেশিও ধরব। তাহলে উল রেশিও কত বলে দেখি? 3:1। এই অনুপাতে আমরা ভাগ করব। তাহলে 3:1 অনুপাতে ভাগ করেন। এই 2000 টাকাকে 3:1। তাহলে 3:1 মানে কি বলেন দেখি? 4। তাহলে 4 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, 4 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ, কত কত হয়? 1500। হ্যাঁ, আর 500। গুড। 1500 কত হবে? 500 হবে। 1500 আর 500। জি ভাইয়া। আশা করি এই দুইটা ধাপে আপনারা সবাই বুঝতে পারছেন। কি বলেন? সবাই বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে,
ধন্যবাদ। এখন আমাদের যে কাজটা সেটা একটু ভালো করে খেয়াল করবেন। 3 নাম্বার জাবেদা কিসের জন্য দেই জানি? ওই যে গুডউইলের 3 নাম্বার যাবে যখন গুডউইল বাবদ উত্তোলন করবে নাকি? আমাদের কিন্তু এখানে গুডউইলের টাকা উত্তোলন করে নাই, অতএব জাবেদা নাম্বার 3 আমাদের এখানে কি আসবে না। ওকে, না তাহলে জাবেদা নাম্বার কয়টা শেষ করলাম? 4 নাম্বার জাবেদা শেষ করলাম। এখন 5 এবং 6 কার জন্য জাবেদা দিব? সম্পদ এবং দায় কি হ্রাসবৃদ্ধি নাকি ম্যাডামরা? এখন সম্পদ এবং দায় কি কি হ্রাসবৃদ্ধি বলছে? হ্যাঁ বলো, কিছু বললা নাইম? না ভাই বলেন ভাই। ও আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন সম্পদ এবং দায় কি আছে? প্রথম আছে বিল্ডিং এন্ড প্লান্ট এন্ড মেশিনারি, ডিপ্রিসিয়েশন কত পার্সেন্ট? বলতে কি 10%। তাহলে বিল্ডিং এবং প্লান্ট ডিপ্রিসিয়েশন হয়েছে, তাহলে দুইটা কি সম্পদ কি কমছে না বাড়ছে বলেন তো? কমছে। কমছে, তাহলে কমলে হলো সম্পদ ক্রেডিট। তাহলে লেখেন, তাহলে লেখেন রিভ্যালুয়েশন ডেবিট, আর ওই দুইটা ক্রেডিট দিবেন। রিভ্যালুয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন ডেবিট। প্রথম হচ্ছে বিল্ডিং লাগবা, বিল্ডিং, আর পরেরটা কি বলে দেখি? প্লান্ট এন্ড মেশিনারি। তাহলে প্লান্ট এন্ড মেশিনারি। তাহলে এখন কথা হচ্ছে কত পার্সেন্ট করে কমছে? 10%। তাহলে দেখেন বিল্ডিং এর মূল্য কত ছিল? 5,000 টাকা। 5,000 এর 10% কত হয়? 500 নাকি? আর প্লান্ট এন্ড মেশিনারি ছিল হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে 6,000 এর 10% কত? 600। তাহলে এই 500 আর 600 কত হয় বলেন দেখি? 1100। 1100 টাকা রিভ্যালুয়েশন। বুঝছেন কি করছি? হ্যাঁ ভাই বুঝছি। স্বপ্না, বন্যা, এদের কি বুঝছো তোমরা? তারপরে শিফা? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। তাহলে 1100 টাকা আমাদের হয়ে গেল, এই পর্যন্ত আমাদের ডিপ্রিসিয়েশন কাজটা হয়ে গেল। এরপর লেখা আছে ইনভেন্টরি ওয়াজ টু বি ইনক্রিজড কত টাকা বলেন দেখি? 4,000 টাকা কিন্তু এটা। হ্যাঁ, তাহলে আগে ইনভেন্টরি কত টাকা ছিল? 3,000 টাকা, এখন কত হয়েছে? 4,000 টাকা। তাহলে 1,000 টাকা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাদ দেখি সম্পদ ডেবিট। তাহলে ইনভেন্টরি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট লেখেন। ইনভেন্টরি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট কত টাকা দিব আমরা? কত টাকা বাড়ছে বলেন দেখি? 1,000 টাকা বাড়ছে। 1,000। তাহলে 1,000 টাকা দিবেন। ওকে, এরপরে দেখেন এন্ড এর পরে লেখা আছে 3% প্রভিশন ফর ব্যাড ডেটস। তাহলে এই প্রভিশন ফর ব্যাড ডেট ধরা ফলে দেনাদারের পরিমাণ কমে না বাড়ে বলেন তো দেখি? কমে। কমে। তাহলে দেনাদার কমা মানে সম্পদ কমছে। সম্পদ কমলে কি হয় বলেন দেখি? সম্পদ কমলে ডেবিট মানে দেনাদার না, সম্পদ কমলে সম্পত্তি ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট ভাই। হ্যাঁ, লেখেন রিভ্যালুয়েশন ডেবিট আর সম্পদ ক্রেডিট। তো রিভ্যালুয়েশন ডেবিট আর সম্পদের নাম কি? দেনাদার। লেখেন রিভ্যালুয়েশন ডেবিট আর দেনাদার মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কত পার্সেন্ট? 3%। তাহলে দেনাদার আমাদের ছিল হচ্ছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকার 3% বের করেন। 150 টাকা। 150 টাকা। তাহলে 150 টাকা দিয়ে দেন। এই পর্যন্ত আমাদের জাবেদা সবার কমপ্লিট? হ্যাঁ ভাই কমপ্লিট। ওকে, এখন আমাকে বলেন আরো কোনো সম্পদ এবং তাই হ্রাসবৃদ্ধি আছে কিনা? না, নাই। যেহেতু সম্পদ এবং তাই হ্রাসবৃদ্ধি জাবেদা দিয়ে দিলাম, এখন আমাদের সর্বশেষ যে জাবেদা সেটা হচ্ছে রিভ্যালুয়েশন কি? লাভ লস। এখন আমরা কি বলছিলাম? রিভ্যালুয়েশন যদি ক্রেডিট ব্যালেন্স বলা হয় তাহলে কি? লাভ। আর রিভ্যালুয়েশন যদি ডেবিট ব্যালেন্স বলা হয় তাহলে কি? ক্ষতি। এখন আসলে রিভ্যালুয়েশন আমরা যোগ বিয়োগ করতেছি। তাহলে দেখেন তো আগে রিভ্যালুয়েশনের ক্রেডিট গুলো আগে যোগ করেন। আপনার জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন ক্রেডিট গুলো আগে যোগ করেন। বলেন রিভ্যালুয়েশন প্রথম ক্রেডিট কত আছে আমাকে বলেন? রিভ্যালুয়েশন আগে ক্রেডিট 1,000। 1,000 টাকা ক্রেডিট। আচ্ছা, আরো কোনো ক্রেডিট আছে রিভ্যালুয়েশন? না, নাই। নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন রিভ্যালুয়েশন ডেবিট গুলি বলেন। প্রথমে 1100, তারপরে 150, তারপরে 150, তারপরে 1250,
আর কিছু আছে? নাই। তাহলে কত হয় বলো দেখি? 1250। দেখেন এই 1250 হচ্ছে ডেবিট, এটা খেয়াল করেন। 1250 কি ডেবিট, আর 1000 টাকা কি বলেন দেখি ক্রেডিট। তার মধ্যে ডেবিট বড় না ক্রেডিট বড়? ডেবিট বড়। আর ডেবিট বড় হওয়া মানে কি লস হইছে নাকি? লস হলে ক্যাপিটাল বাড়ে না কমে বলেন তো? ক্যাপিটাল কমে। তাহলে ক্যাপিটাল ডেবিট, তাহলে ক্যাপিটাল ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। কত টাকা লস হয়েছে বলেন দেখি? 1000 থেকে 1250 বাদ দেন 250 টাকা। 250। তাহলে লেখেন এস ক্যাপিটাল এবং বিস ক্যাপিটাল ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। এই যে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল ডেবিট এবং কি রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে আমাদের কত টাকা লস হয়েছে? 250 টাকা। তো রিভ্যালুয়েশন আমরা দিলাম 250। এখন এর টাকা বের করে বি এর টাকা বের করে কোন অনুপাতে? পুরাতন অনুপাত 30 টু কত 1। 250 এ 4 দিয়ে ভাগ দিমু। 4 দিয়ে ভাগ 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ 187.5 এলো। 187.5 তার মানে 188 দিয়ে দাও। আর নিচেটা 62। নিচেরটা হচ্ছে 62। শেষ যাবে 62 ভাই নিচে পিছনে 0.5 আছে 63 দেই। 63 দিলে তো আবার তোমার 250 এর বেশি হয়ে যাবে। এই দুইটা যোগ করে দেখো 250, কিন্তু এর 63 দিলে 251 হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের রিভ্যালুয়েশন লাভ লস পর্যন্ত যাবে তা বুঝছেন তো ম্যাডামরা সবাই স্যাররা? হ্যাঁ ভাই। এখন বলেন যদি কারো যদি কোনো কনফিউজ থাকে যাবে মতে আমাকে জিজ্ঞেস করেন। নাই ভাই। নাই না? আর সবাই তাহলে বুঝতে পারছেন নাকি? ওকে, তাহলে এখন আমাদের যেহেতু সব জাবেদা দিয়ে শেষ, এখন আমাদের 2 নাম্বার যে জাবেদা ক্যাশ ডেবিট আর সিজ ক্যাপিটাল ক্রেডিট, এই টাকাটা কিন্তু আমরা দেই নাই, তাই না ম্যাডামরা স্যাররা? এই জাবেদা দেই নাই কারণ কি? কারণ এই টাকাটা আমাদের উল্লেখ ছিল না। এই টাকার সময় ডিরেকশনটা কি লেখা আছে আমরা একটু তোমাদের পড়ে দিতেছি। এই যে সবুজ কালার আছে না, গ্রিন কালার যেটা, এটা একটু আপনারা পড়েন তো দেখি কি লেখা আছে এখানে। 1/4 of combined capital of A and B. 1/4 of the combined capital of A and B. A and B এর combined capital এর কত অংশ বলেন দেখি? 1/4। 1/4 মানে কি 4 এর কত? 1 ভাগ। 4 ভাগ। হ্যাঁ, তাহলে A এবং B এর combined capital বের করব। কিভাবে combined capital বের করব? দেখেন এই যে A এবং B এর ক্যাপিটাল দিয়ে আছে ব্যালেন্স শিটে 6000 এবং 11 এই 5000 সমান কত টাকা বলেন দেখি? 11000 টাকা। 11000। তাহলে 11000 টাকা যেহেতু আমাদের দায় দিকে আছে তাহলে অবশ্যই কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স, তাই না ম্যাডামরা? হ্যাঁ, এই 11000 টা কি ব্যালেন্স বলেন দেখি? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর টিবেন, ক্যালকুলেটরে যা যা বলুন তাইতে করেন। তাহলে ক্যালকুলেটর আগে 11000 টাকা লেখেন, এই তারপর আমি লিখতেছি 11000 টাকা। এই 11000 কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো দেখি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে মনে করবেন যে A এবং B এর যেখানে যেখানে টাকাগুলি ক্রেডিট আছে, A এবং B এর সেই টাকাগুলি কি করবেন? যোগ করবেন 11000 টাকার সাথে। আর যেগুলা ডেবিট আছে ওগুলা কি করবেন? বিয়োগ করবেন। তাহলে বলেন প্রথম আমাদের A এবং B এর যেগুলো ক্রেডিট আছে জাবেদার মধ্যে, হ্যাঁ A এবং B এর টাকা যেগুলা ক্রেডিট আছে জাবেদার মধ্যে ওগুলা কি করবেন? যোগ। আর যেগুলা ডেবিট সেগুলা কি করবেন? বিয়োগ। বলেন প্রথম জাবেদা কি আমাদের ক্যাপিটাল আছে কিনা A এবং B এর? আছে ভাই। হ্যাঁ আছে। আছে। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট ভাই। ক্রেডিট হলে কি করব? যোগ করব। কত টাকা? 3750 আর 1200। 5000 দাও, একবার যোগ করে দাও। কত হয়? 2000 টাকা। 5000 টাকা। ওকে, তাহলে প্রথম জাবেদা থেকে ক্রেডিট আছে 5000 টাকা আমরা যোগ করলাম, 2000 টাকা যোগ করে। তারপরে জাবেদা কি আছে? না নাই, 3 নাম্বার জাবেদা নাই। তারপরে জাবেদা 3 নাম্বার আছে। জাবেদার নিচে 2000। ওই প্রিমিয়াম ফর গুডউইল আছে না ভাই, ওটার দ্বিতীয় নাম্বার জাবেদা আছে। হ্যাঁ ওকে, ডেবিট না ক্রেডিট ভাই? 2000। ক্রেডিট। তাহলে যোগ, এই যে যোগ নাম লিখলাম, তোমরা ক্যালকুলেটর লেখো যোগ 2000। তারপরে কোন জাবেদার মধ্যে আছে? একদম লাস্টের ভাইয়া ডেবিট পাশে আছে যে 250। লাস্টের একদম ডেবিট পাশে আছে কত টাকা? 188 আর কত 62।
দুটো যোগ করে কত হয় 250। তাহলে 250 কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে এখন বিয়োগ করার পর সমান দেন কত টাকা হয়? 17,750। গুড, 17,750। এখন আমাকে বলেন এই 17,750 কে বের করতে পারেন না বলেন, বা কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি বের করে পাইনি 17,750 এটা বের করাটা কে বুঝেন না একটু বলেন তো দেখি। বুঝছেন 17,550 কিভাবে বের করলাম? এই ব্যালেন্স শিটে আমাদের দায় দিকে যে টাকা ছিল 6,000 এবং 5,000 টাকা, এই টাকা হলো ক্রেডিট। এর সাথে আমাদের জাবেদের মধ্যে যে টাকাগুলি ক্রেডিট আছে ক্যাপিটাল সেগুলো যোগ করছি, আর ডেবিট গুলি কি করছি বিয়োগ করছি। বিয়োগ করে কত হয়েছে বলেন দেখি? 17,750। এই 17,750 হলো কম্বাইন্ড ক্যাপিটাল অফ কি এ এবং বি, তাই না? কারণ এ এবং বি এর টাকাই তো 17,750 বের করলাম। এখন এই টাকার কত অংশ আনবে বলেন দেখি, বলো কত অংশ? হ্যাঁ 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, ভাগ 4 গুণ 1। হ্যাঁ তাহলে ভাগ 4 গুণ 1, 4,438 দেখো 38। হ্যাঁ 4,438। হ্যাঁ ওই টাকাটা এই যে 2 নাম্বারটা হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে নতুন অংশ আছে, এই যে ক্যাশ আর সিস ক্যাপিটালে দাও 4,438। ঠিক আছে। ও এটার কথা তো ভুলে গেছিলাম। হ্যাঁ ওইটা টাকাটা আমরা দিই নাই, বলছি টাকাটা আমরা সবার শেষে দিব। এই টাকাটা 4,438 টাকা আমরা চাবাতে কিন্তু সিরিয়ালি করছি, কিন্তু টাকাটা আমরা পরে দিলাম কারণ টাকাটা নাই। টাকা যদি থাকতো তাহলে আমরা করতাম, কোনো সমস্যা হতো না। বুঝতে পারছেন চাবাতে? তাহলে বুঝতে পারছেন কিভাবে চাবাতে করলাম? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আজকে আমরা বেসিক জিনিস আলোচনা করলাম আর কি, বুঝতে পারছেন? এই চাবেদাটা আপনাদের করে দিলাম, আপনারা বই থেকে 2-3টা অঙ্কের চাবেদা আপনারা করবেন এরকম নিয়মে। কোন অঙ্কটা করবেন আমি আপনাদের বলে দেই। অ্যাডমিশন চ্যাপ্টারের শেষের অঙ্কটা 15 নাম্বার 13, 14, 15 দেখেন অ্যাডমিশন চ্যাপ্টারের শেষে আছে 13, 14, 15। পার্ট সি এর প্রশ্ন 13, 14, 15। প্রথম যে পার্ট সেটা হলো অ্যাডমিশনের জেনারেল পার্ট না, তারপরে অ্যাডমিশন পার্টে যান। দেন পার্ট সি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষের 13, 14, 15 আছে। পাইছেন? প্রশ্ন পান নাই? এ ভাইয়া 174 পেজ। হ্যাঁ 174 বোর্ডে কোন বোর্ডে ছিল বলতো একটু? একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অঙ্ক শেষের প্রশ্নটা চলে যাও। এক্সারসাইজের আগের প্রশ্নটা দেখো কত নম্বর প্রবলেম এটা? 15। হ্যাঁ এই 15 নম্বর অঙ্ক। 15 তার আগে 14 তার আগে কত 13। পেজটা বলো শিফা, বলো তো পেজটা বলে দাও। ভাইয়া 13 নাম্বারটা 209 নাম্বার। কি বললা বুঝলাম না কিছু। প্রবলেম 13 209 পেজ বল কত পেজ? তুমি 15 নাম্বার যে অঙ্কটা আছে পেজটা বলো। 209 212 ভাইয়া। 212 নাম্বার পেজ ভাইয়া তো এই যে 200 কত পেজ? 12। হ্যাঁ 212 নাম্বার পেজের থেকে 15 নম্বর অঙ্ক। এই অঙ্কের ঝামেলাটা আপনারা সুন্দর করে করবেন, বুঝতে পারছেন? যদি কোনো সমস্যা মনে করেন আমাকে জিজ্ঞেস করবেন আগামী ক্লাসে। এই 15 নাম্বার এবং ঠিক আগেরটা হলো 14 নম্বর অঙ্ক। এই দুইটা অঙ্ক আপনারা দুই করে বাসায় থেকে করবেন। যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ হাফেজ।